সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল। আপনাদের সঙ্গে আছি আমি আশেকিন প্রিন্স। আজকে আমরা কথা বলবো করোনার টিকা এবং আনুষঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে। আর এই বিষয়ে কথা বলতে ভার্চুয়ালি আমাদের সঙ্গে যুক্ত হবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এবং ভাইরোলজিস্ট ডক্টর মোহাম্মদ ফিরোজ আহমেদ। ডক্টর আহমেদ, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। জি, দর্শক আর কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল হামিদ। তো প্রথমেই আমি যেতে যাচ্ছি ডক্টর ফিরোজ আহমেদের কাছে। ডক্টর আহমেদ, বাংলাদেশে তো এখন 4টি কোম্পানির 4টি ব্র্যান্ডের করোনার টিকা প্রয়োগ করা হচ্ছে। তো অনেকেই চুজ করতে চান যে আমি এটা নিব না ওটা নিব। তো আসলে চুজ করাটা কতটা যুক্তিযুক্ত, কি বলবেন আপনি ভাইরোলজিস্ট হিসেবে? জি, ধন্যবাদ। আসলে যে কোনো ভ্যাকসিন আমরা জানি আগের যতগুলো ভ্যাকসিন আমরা দেখেছি একটা দীর্ঘদিনের স্টাডি করার পরেই কিন্তু সেই ভ্যাকসিনটা মাস লেভেলে অ্যাপ্লিকেশন হয়েছে। কিন্তু এবার করোনার মধ্যে আমরা জানি পরিস্থিতিটা এমন ছিল যে আমাদেরকে ইমার্জেন্সি বেসিসে ভ্যাকসিনটাকে মাস লেভেলে ট্রান্সমিট করতে হয়েছে। তাই দীর্ঘদিনের স্টাডির যে প্রাপ্ত ফলাফল কোনটা ভালো কোনটা মন্দ সেই তথ্যটা আমাদের ছিল না হাতে। এখন আমরা সেই তথ্যগুলো এখন আমরা পাচ্ছি যে গত 1 বছর ধরে যে ভ্যাকসিনগুলো দিয়েছি সেগুলোর ফলে আমাদের দেহে যে পরিমাণে অ্যান্টিবডি তৈরি হয়েছে সেগুলো কতদিন থাকছে। সেক্ষেত্রে অক্সফোর্ডের ভ্যাকসিনটা আমরা বলবো এগিয়ে, সেটা তথ্যটা একটু দীর্ঘদিন আছে। আর অন্যান্য যে ভ্যাকসিনগুলো যেগুলো একটু পরে মার্কেটে এসেছে বা সবার জন্য মুক্ত করা হয়েছে সেগুলো তথ্য আমরা ইদানিংকালে সম্পৃক্ত করছি এবং তুলনামূলক আলোচনা করছি। বাংলাদেশের প্রেক্ষাপটটা একটু ইউনিক এই কারণে যে আমরা 4টা ভ্যাকসিন একসাথে এপ্লাই করেছি এবং সব ধরনের ডেটা সেট আমরা হাতে পাচ্ছি। আপাতত যদি মানে আমরা একটা দেখতে চাই বার্ডস আই ভিউ, তাহলে আমরা দেখতে পাই যে মডার্না যে ভ্যাকসিন সেটার অ্যান্টিবডি টাইটারটা একটু হাই পাই আমরা। সিনোফার্মেরটা আমরা একটু কম পাই তুলনামূলকভাবে 4টার মধ্যে যদি তুলনা করি। কিন্তু এই যে এখনকার যে স্টাডির ফলাফল বলছে যে এখন আমরা দেখছি মডার্নার ভ্যাকসিন নেওয়ার ফলে একজন মানুষের অ্যান্টিবডি টাইটার অনেক বেশি, ওয়ারাস সিনোফার্মেরটা কম। কিন্তু 6 মাস বা 1 বছর পরে কোন ভ্যাকসিনটা আমাদেরকে বেটার প্রোটেকশন দেবে বা কার অ্যান্টিবডির প্রোটেকশনটা মানে কি বলবো দীর্ঘায়ী হবে সেটা এখন কিন্তু আমরা প্রেডিক্ট করতে পারবো না। কারণ হয় কি যে আপনি ভ্যাকসিন নিলেন, আপনার বডিতে ইনস্ট্যান্টলি ভাইরাসের যেই পার্টটুকু দেওয়া ছিল, প্রোটিনের যে অংশটুকু দেওয়া ছিল সেটার বিরুদ্ধে আমাদের ইমিউন সিস্টেম অ্যাক্টিভেট হয়ে প্রতিরক্ষা বলয় তৈরি করে ফেলে। এখন এই প্রতিরক্ষা বলয়টা কতদিন টিকবে সেটা কিন্তু ভ্যাকসিন টু ভ্যাকসিন ভ্যারি করবে। এখন অ্যাপারেন্টলি আমাদের স্ন্যাপশটে মনে হচ্ছে যে হ্যাঁ, আমরা মডার্নার টিকা নিয়ে বা হতে পারে যে ফাইজারের টিকা নিয়েও অনেক বেশি ডোজের অ্যান্টিবডি পাচ্ছি। কিন্তু যদি আবার 1 বছর পরে আবার আমাদের রিইনফেকশন হয় সেক্ষেত্রে হতে পারে যে আমরা তখন হয়তো সিনোফার্ম থেকে প্রোটেকশনটা পাচ্ছি, অন্যদের থেকে পাচ্ছি না। সেটা এখনো কিন্তু আমাদের এই স্টাডিটা কিন্তু করা বাকি আছে। তাই চুজ করার অপশন থাকলে সেটা ভিন্ন বিষয়। বাট আমার মনে হয় আমাদের যে মাস লেভেলে বা পপুলেশনদের মধ্যে এটা নিয়ে কনফিউশন থাকার কোনো সুযোগ নাই যে আমাদের এই ভ্যাকসিনটা নিতে হবে, এটা নিলে আমি প্রোটেকশন পাবো না। সেই কনফিউশনটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের ভ্যাকসিন নেওয়াটাকে উদ্বুদ্ধ করতে হবে এবং যে ভ্যাকসিনটা পাই সেটাকে নিয়ে নিতে হবে। জি। জি, ডক্টর ফিরোজ আহমেদ, একটি বিষয় যে 1.5 বছর, প্রায় 1 বছরের কাছাকাছি বিশ্বের বিভিন্ন দেশে করোনার টিকা প্রয়োগ করা হচ্ছে, বিভিন্ন কোম্পানির টিকা প্রয়োগ করা হচ্ছে। আসলে কোন টিকার মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা কতদিন থাকবে এরকম কোনো ধারণা আপনারা পেয়েছেন কিনা? আপনারা যারা ভাইরোলজিস্ট রয়েছেন অথবা যারা রিসার্চ করছেন তারা কোনো ধারণা পেয়েছেন কিনা যে কতদিন পর্যন্ত আমার অ্যান্টিবডি টাইটারটা থাকবে? জি, ধন্যবাদ। ওটা একটু বলার চেষ্টা করছিলাম। আসলে কতদিন থাকবে এই বিষয়টা না হঠাৎ করে বলাটা মুশকিল। আমাদের এট লিস্ট ৫ থেকে ১০ বছরের স্টাডি লাগে যেকোনো ভ্যাকসিন কিভাবে মানে ইফেক্টিভ বা মানে স্ট্রংলি ভ্যাকসিনের পক্ষে কথা বলার জন্য। আমরা জানি যে আমাদের ইমিউন সিস্টেমের ২ টা উইং রয়েছে, ২ টা উইং। একটা উইং হচ্ছে অ্যান্টিবডি রিলেটেড, আরেকটা হচ্ছে আমাদের প্রতিরক্ষা কোষ রিলেটেড। এখন আমরা এ যাবৎকালের তথ্য অনুযায়ী যেটা দেখেছি যে অক্সফোর্ডের যে ভ্যাকসিনটা ছিল অ্যাস্ট্রাজেনিকা, সেটা থেকে অ্যান্টিবডি টাইটারটা ভালো পেলেও আমাদের প্রতিরক্ষা কোষ রিলেটেড মানে ইমিউন সিস্টেম সেটা এতটা ইনস্টিগেটেড হয় না যেটা কিনা এমআরএনএ বেসড ভ্যাকসিন যেটা মডার্না অথবা ফাইজার দিয়ে হয়। এখন প্রতিরক্ষা কোষ সম্পৃক্ত যেই প্রতিরক্ষা ব্যবস্থা মানে আমাদের বডিতে রয়েছে সেটার
দরকারি কারণে, কারণ ইন দ্য লং রান বা দীর্ঘ সময়ের জন্য সেই কোষগুলোই কিন্তু আমাদের মেমোরি সেল বা কি বলবো যে এই ভাইরাসটাকে চিনে রাখার যে ক্ষমতা ইমিউন সিস্টেমের, সেটা কিন্তু তারা বহন করে। কিন্তু ওই যে বললাম যে আমাদের একটা দীর্ঘ দিনের তথ্য দরকার হাতে, 5 থেকে 10 বছর একটা ভ্যাকসিনকে স্ট্রংলি সাজেস্ট করার জন্য, সেই সময়কালটা কিন্তু আমরা মানে পার করতে পারিনি। তাই 1 বছরের তথ্য দিয়ে আমি স্ট্রংলি কোনো একটা কনক্লুশনে যেতে পারবো না। বাট অ্যাপারেন্টলি সবগুলো ভ্যাকসিনই কিন্তু আমরা দেখছি ইফেক্টিভ কাজে এসেছে। এবং যেখানে আমরা অ্যাপ্লাই করেছি যে ভ্যাকসিনগুলোকে, আমরা একটা কিন্তু ফলাফল পেয়েছি। তাই কোনো ভ্যাকসিনকে কিন্তু খাটো করার কোনো সুযোগ নেই। জি জি। ডক্টর হামিদ, আপনাকে ধন্যবাদ। ডক্টর হামিদ, আপনাকে জানতে চাচ্ছি যে গতকাল একটি খবর হয়তো আপনি জেনেছেন যে ফাইজার যারা করোনা টিকা উৎপাদন করেছে তারা বাংলাদেশ সহ 95টি দেশকে তাদের টিকা উৎপাদনের একটি অনুমতি দেবার সিদ্ধান্ত নিয়েছে। তো এটি বাংলাদেশের জন্য কতটা সুখবর, অথবা এই টিকা উৎপাদনে যদি উৎপাদন করতে হয়, করা যায়, বাংলাদেশের সেই ক্যাপাবিলিটি সক্ষমতা আছে কিনা ডক্টর হামিদ? আমার মনে হয় যে এটা টিকা না, তারা যে একটা পিল বের করছে, এটা প্যাক্সলোভিড নামে একটা পিল বের করছে, সেটা 95টা দেশে তারা জেনারিক প্রোডাক্ট হিসেবে প্রোডাকশনের অনুমতি দিবে, সেই রকম একটা সংবাদ আমি পেয়েছি। এটা যদি 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 পত্রিকার সংবাদ ঠিক থাকে আর কি। হ্যাঁ, তো এটা নিঃসন্দেহে, এবং আমি যেটা দেখলাম সেটা হলো যে যে এটার কার্যকারিতাও বেশ 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 অধিক আর কি, যে 95% পর্যন্ত কার্যকারী, যে হসপিটালাইজেশন লাগবে না বা হয়তো মৃত্যু ঝুঁকি কমিয়ে আনবে। তো এটা নিঃসন্দেহ একটা একটা ভালো সংবাদ। এবং যেহেতু ফাইজারের টিকা, ফাইজারের প্রতি মানুষের রিলায়েবিলিটিও বেশি আছে, এটা আস্থা আছে। তো সেক্ষেত্রে আশা করা যায় যে টিকা না, এটা পিল। সো এই পিলটা যদি বাংলাদেশ সহ এই 95টা দেশ এবং যে সমস্ত দেশে ঘনবসতি বা জনসংখ্যা বেশি, সেই সমস্ত দেশের কথা ওখানে বলা হয়েছে, তো সেটা যদি করে তাহলে নিঃসন্দেহে এটা পৃথিবীবাসীর জন্য এবং বাংলাদেশের জন্য তো একটা সুসংবাদ বটেই। জি ডক্টর হামিদ, আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে করোনা সংক্রমণ অনেক অনেক কম। গতকাল যেটি রেট ছিল 1.3 সামথিং ছিল। তো এই অবস্থাতে আমাদের অর্থনৈতিক অবস্থা অর্থাৎ স্বাস্থ্য অর্থনৈতিক অবস্থা আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? যদি ভবিষ্যতে যদি আবার যদি আসে, তো সেই ক্ষেত্রে আমাদের প্রস্তুতি কিরকম হওয়া উচিত? দেখুন, আমরা আমরা এখন যে অবস্থার ভিতর দিয়ে যাচ্ছি, নিঃসন্দেহে এইটা বছরের শুরুতে যে অবস্থায় ছিলাম তার থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো। এখন আপনি যেটা বললেন সেটা হলো যে সংক্রমণের হার গতকাল যেটা দেখেছি সেটা হলো যে 1.3%। দ্যাট মিনস এটাকে 1%ই 1.03%, দ্যাট মিনস এটা 1%ই বলা যায় আর কি। হ্যাঁ, তো সেইটা নিঃসন্দেহে এটা ভালো, এবং এটা যদি কন্টিনিউ করে আমাদের, তাহলে আমরা বলতে পারি যেটা সেটা হলো যে যে করোনা থেকে আপাতত আমরা মুক্তি পেয়েছি। কিন্তু আমরা জানি না যে আবার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ নাগাদ এইটার প্রকোপটা আবার বেড়ে যাবে কিনা। সেটা আমাদেরকে সতর্ক থাকতে হবে, এবং সেই আলোকে আপনি যেটা বললেন সেটা হলো যে আমাদের টিকা তো নেওয়া হচ্ছে, সো টিকা দানের যে প্রক্রিয়াটা সেটা বেগবান করা। আমরা দেখতে পাচ্ছি যে বস্তিবাসীদের জন্য টিকা দেওয়া হয়েছে, স্কুলের ছাত্রছাত্রীদের জন্য 12 থেকে 17 যারা, তাদের জন্য টিকা দেওয়া হয়েছে, এবং যে অ্যাডাল্ট পপুলেশন 18 ঊর্ধ্ব যারা, তাদেরকেও যদি ম্যাসিভ টিকার আওতায় আনা যায়, যে কর্মসূচিগুলো আমাদের চালু ছিল, বিশেষ করে বিশেষ টিকাদান কর্মসূচি ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে, সেটা যদি চালু রাখা যায়, তাহলে টিকায় যদি আমরা একটা সন্তোষজনক মাত্রায় পৌঁছাতে পারি, তাহলে নিঃসন্দেহে তো এটা একটা প্রোটেকশন। এটা করতে হবে, এটা ফার্স্ট বেস্ট অপশন আমরা বলতে পারি। এর বাইরে যে আমাদের যে বিষয়গুলো, মাস্ক পরা বা অন্যান্য যে সমস্ত সতর্ক বিধিগুলো আছে, সেগুলো আমার মনে হয় যে সমানভাবে আমাদের পালন করে চলতে হবে। কিন্তু এখন আমরা ইদানিংকালে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের জনগণ তো কিছুটা হুজুগে চলে, যে ধরেন যে এই 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 যে ভারতীয় যে ভেরিয়েন্টটা, এটা আসার আগে কিন্তু আমাদের ভিতরে এই টিকা নেওয়ার যে 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 প্রবণতা বা হেজিটেন্সি, সেটা অনেক বেশি ছিল। কিন্তু ভারতীয় ভেরিয়েন্ট ভারতে আক্রমণ করার পরে এবং বাংলাদেশে আসার পরে কিন্তু মানুষের ভিতরে এই যে টিকা নেওয়ার যে উৎসুক ভাব, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। যে টিকা সকালে দিবে, সন্ধ্যায় যে কিন্তু টিকার লাইনে দাঁড়িয়ে আছে, এরকমও কিন্তু আমরা দেখেছি। কিন্তু আবারও দেখলাম যেটা সেটা হলো দ্বিতীয় ডোজটা যখন দেওয়া হলো, তখন প্রায় 17% বা 23% মানুষ এই টিকাটা কিন্তু নিতে আসে নাই। তো এই জায়গাগুলোতে যে আমাদের যে সচেতনতা, যে জায়গাটা, যে তাদের দ্বিতীয় ডোজ টিকা নিতে হবে, এটা নিজে যখন সচেতন থাকা দরকার। আমার মনে হয় যে যে রকমের
প্রচার চালানো হয়েছিল প্রথম ডোজ দেওয়ার আগে, ইকুয়ালি এইরকম প্রচার চালিয়ে যেতে হবে। তারপরেও কিছু ড্রপ হবে, কিন্তু তাদেরকে যেহেতু একটা রেজিস্ট্রেশনের আওতায় এসেছে, তাদেরকে আইডেন্টিফাই করা যায়। সো আইডেন্টিফাই করে তাদেরকে টিকার আওতায় 2 ডোজ টিকার আওতায় আনতে হবে। জি ডক্টর হামিদ, আপনাকে ধন্যবাদ। ডক্টর ফিরোজ আহমেদ, বাংলাদেশে তো এখন করোনার যে ওষুধ, মুখে খাবার ওষুধ, সেটিও পাওয়া যাচ্ছে, প্লাস টিকাও রয়েছে। তো এখন এটাকে আসলে কেউ হয়তো বা টিকার পরিবর্তে মুখে খাওয়ার ট্যাবলেটটা ব্যবহার করতে চাইবেন। তো একজন ভাইরোলজিস্ট হিসেবে আপনি কি বলবেন আসলে? কোনটা ভালো, কোনটা মন্দ, নাকি দুটোই ভালো? ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন, একটা পেশেন্ট কোন অবস্থায় আসছে, সেই অবস্থায় ধরেন আপনি ড্রাগটা তো সবসময় হচ্ছে যে অসুখ হয়ে যাওয়ার পরে আমরা নিয়ে থাকি। তাই আপনার করোনা হয়ে গেলে বা আপনি করোনা ভাইরাস দ্বারা ইনফেক্টেড হয়ে গেলে তখন তো আর ভ্যাকসিন নিয়ে কোনো মানে নেওয়ার কোনো সুযোগ নেই। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মানে পিল যেটা বা ওষুধ যেটা আছে মনোপিরাভির খুব সম্ভবত, সেটি গ্রহণ করতে হবে। আর টিকার কার্যকারিতার ক্ষেত্রে আমরা জানি এটা একটা লং টার্ম প্রোটেকশন দেয়। এখন একজন ব্যক্তি যদি সংক্রমিত হয়ে যান, তাহলে ইমিডিয়েট তার টিকা নেওয়ারও সুযোগ নেই। তাকে একটা আমরা জানি মাসখানেক অপেক্ষা করে তারপরে টিকার মধ্যে দিয়ে যেতে হয়, যেটা তাকে একটা লম্বা সময় প্রোটেকশন দিবে। এখন এই প্রোটেকশনটা কিন্তু দীর্ঘমেয়াদী হবে বলে আমরা আশা করছি। ইনফেকশনের পরে যদি ভ্যাকসিন নেই, তাহলে সেটা অনেকটা বুস্টার ডোজের মতো কাজ করে এবং মানে যে ইমিউনিটিটা সেটা দীর্ঘমেয়াদী হয়। টিকা একভাবে কাজ করছে, আমরা বলছি ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভেট করছে। আর এদিকে যে মুখে যে আমরা পিলটা গ্রহণ করব সেটার কার্যকারিতা কিন্তু ভিন্ন, মানে সেটা ভাইরাসের মধ্যে কিছু র্যান্ডম মিউটেশন ঢুকিয়ে দেয়। আমরা এগুলোকে বলি নিউক্লিওসাইড অ্যানালগ, মানে ভাইরাসের যে আরএনএ ভাইরাস এর যে জেনেটিক কোডগুলো আছে সেই কোডগুলোকে বদলে দেয় টিকাটা, পিলটা। সো এতে করে হচ্ছে ভাইরাসটা তার বৈশিষ্ট্যটাকে ধরে রাখতে পারে না, সে আস্তে আস্তে মানে নিশ্চিহ্ন হয়ে যায় বা একটা স্ট্রং ভাইরাস হিসেবে মানে মাল্টিপ্লাই করতে পারে না। তো এটারও গুরুত্ব এইদিকে যে ভাইরাসটা একজন ব্যক্তি থেকে আরেকজন ব্যক্তিতে সংক্রমিত হতে পারবে না। সো একদিকে টিকা আর একদিকে পিল, দুই মিলে আমাদের বিশ্বাস আমরা এই ভাইরাসটাকে খুব শীঘ্রই প্রতিহত করে দিতে পারবো ইনশাল্লাহ। জি ডক্টর আহমেদ, আপনাকে ধন্যবাদ। ডক্টর আব্দুল হামিদ, বাংলাদেশে তো এখন বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে যারা স্কুল গোয়িং চিলড্রেন রয়েছেন, যারা এইচএসসি পরীক্ষা দেবেন, তাদেরকেও টিকা দেওয়ার কার্যক্রম শুরু হচ্ছে আজকে রাজধানী থেকে। তো আসলে যারা একেবারে ভালনারেবল গ্রুপ যারা রয়েছেন, যারা ষাটোর্ধ্ব রয়েছেন, তারা কি একটু পিছনে পড়ে যাচ্ছে কিনা, কি মনে হয় আপনার? আমার যেটা মনে হয় সেটা হলো যে আমাদের যারা টিকা পাওয়ার উপযোগী সেটা এখন যেহেতু 12 বছর পর্যন্ত এটা অ্যালাউ করা হয়েছে, তো 12 থেকে আমাদের যত ঊর্ধ্ব পপুলেশন বাংলাদেশে আছে, 60 ঊর্ধ্ব পপুলেশন, তাদের সবাইকে টিকার আওতায় আনা উচিত। আপনার কোশ্চেন যেটা সেটা হলো যে খুবই রেলিভেন্ট, যে যারা বেশি ভালনারেবল তাদেরকে টিকা দানের যে প্রক্রিয়াটা সেটা আরো কিন্তু জোরদার করা উচিত, তাদেরকে সিস্টেমের বাইরে রাখা না। তবে স্কুল গোয়িং বা কলেজ গোয়িং যাদেরকে দেওয়া হচ্ছে টিকাটা, সেটাও কিন্তু দরকার। কিন্তু আমরা জানি যেটা সেটা হলো যে এখন যে 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 পর্যায়ে স্কুল আমরা খুলেছি সেটা কিন্তু আংশিক খোলা হয়েছে। আপনারা জানেন যে সপ্তাহে 1-2 দিন তাদের ক্লাস হচ্ছে। সো টিকার আওতায় আনতে পারলে তাদেরকে হয়তো যে পুরো দমে যে স্কুলটা, যে পুরো ফুল যে ফুল সুইং এ যে স্কুল যে খোলা যে বিষয়টা, সেটা হয়তো কার্যকর করা যাবে। সরকার হয়তো সেখানে মনোযোগী হচ্ছে। তবে আমি মনে করি যেটা সেটা হলো যে স্কুলের বাচ্চাদের দিতে হবে, সাথে সাথে যারা যারা বেশি ভালনারেবল অবস্থা আছে তাদেরকেও বিশেষ টিকা কর্মসূচির মাধ্যমে যদি তাদেরকে এই টিকা দেওয়া যায় তাহলে ভালো হয়। আমরা দেখেছি গতকাল যে বস্তিবাসীর জন্য দেওয়া হচ্ছে, এটাও দেওয়া দরকার ছিল, কারণ বস্তিবাসীর একটা অংশ কিন্তু আমাদের নিয়মিত ওয়ার্কার, দ্যাট মিনস বস্তি থেকেই বেশিরভাগগুলো আমাদের যে এই যে রেসিডেন্সিয়াল কর্মী যেগুলো আমরা যাদেরকে কাজের কর্মী বলে থাকি ঘর বাড়িতে, তারা কিন্তু ওখান থেকে আসে। সো তারা যদি নিরাপদ না থাকে তাহলে কিন্তু আমরাও নিরাপদ থাকি না। তো সেই উদ্যোগটা নিঃসন্দেহে ভালো যে বস্তিতেও টিকা দেওয়া শুরু হয়েছে। তো আমার মনে হয় যে যে আমরা গতকাল দেখলাম যেটা সেটা হলো যে যে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে আমাদের 2,75,00,000 ডোজ টিকা আর মজুদ রয়েছে বিভিন্ন বিভিন্ন টাইপের ফাইজার, মডার্না এবং সিনোভ্যাক্সের। তো এই মজুদ আরো বাড়ানোর দরকার, এবং বিশেষ টিকা কর্মসূচি যেভাবে চালু হয়েছিল আমরা দেখতে পেয়েছিলাম, সেটা যদি কন্টিনিউ করা রাখা যায় তাহলে হয়তো যে দ্রুত যেটা আশা করা হচ্ছে যে আগামী 3 থেকে 4 মাসের ভিতরে একটা বড় অংশকে টিকার আওতায় আনা সম্ভব। আপনি আগের প্রশ্নের ক্ষেত্রে যেটা বলেছিলেন যে বাংলাদেশের অর্থনীতি এখন কোন অবস্থার দিকে যাওয়া উচিত যেহেতু কোভিড কিছুটা কমতে শুরু করছে, আমার মনে হয় যে অর্থনীতিতে গতি ফিরতে শুরু করেছে। আমরা দেখতে পেয়েছি যে সব ক্ষেত্রেই মোটামুটি চাঞ্চল্য তৈরি হয়েছে। আমাদের বড় একটা ধাক্কা লেগেছিল যেটা সেটা হলো যে আমাদের যাতায়াত ব্যবস্থায়, দ্যাট মিনস ট্রান্সপোর্টেশনে, সেটা এখন তো রেগুলার। আমাদের ট্যুরিজম সেক্টর ফিরতে
শুরু করেছে, অন্যান্য সেক্টর ফিরতে শুরু করেছে। কিন্তু এখানে একটা বিষয় যেটা, সেটা হলো যে কোভিডের সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত যেটা হয়েছে, বেশি ক্ষতিগ্রস্ত যেটা হয়েছে, সেটা হলো যে নিম্ন আয়ের যে মানুষগুলো ছিল, বিশেষ করে যারা সেলফ এমপ্লয়েড ছিল, তারা হচ্ছে যে অনেকে শহর থেকে গ্রামে চলে গেছে, পুঁজি হারিয়েছে। তো এই জায়গাটাতে সরকার যদি একটু চিহ্নিত করতে পারে যে কারা এখনো পর্যন্ত কাজে ফিরতে পারে নাই, চিহ্নিত করে যদি তাদের কোনো ধরনের এই যে পুঁজিতে যদি কন্ট্রিবিউট করতে পারতো, তাহলে হয়তো এই জায়গাটা হয়তো আরো 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 তাড়াতাড়ি এই জায়গাটা মেরামত করা সম্ভব হতো। তারপরেও যেটা, সেটা হলো 2 বছরের ক্ষতি, যেটা সেই 2 বছরের ক্ষতি তো আর এই তিন 6 মাস এটা পুষিয়ে ওঠা যাবে না। তো সরকারের যে প্রণোদনা কর্মসূচি যেগুলো আছে, সেগুলো যদি বেগবান হয় এবং সেগুলো যদি একটু একটু নিচুর দিকে হয়, দ্যাট মিনস যারা 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 এই স্বল্প ইনকামের যারা সেলফ এমপ্লয়েড ছিল, তারা যে পুঁজি হারিয়েছে, তাদেরকে যদি একটু দিকে মনোযোগী হওয়া যায়, তাহলে হয়তো এই জায়গায় আরেকটু কার্যকারী হবে আর কি। জি ডক্টর হামিদ, আপনাকে ধন্যবাদ। আপনারা দুজনে আমাদের সঙ্গে থাকুন, বিরতির পরে আবার আসবো আপনাদের কাছে। দর্শক, সময় হলো একটি বিরতির পর ফিরে এসে আমরা আবারও কথা বলবো সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। বিরতির পর আমরা আবারও ফিরে এলাম সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছি করোনা এবং করোনার টিকার ব্যবস্থাপনা, এই বিষয়বস্তু নিয়ে। এই পর্যায়ে আমি যাচ্ছি ডক্টর ফিরোজ আহমেদের কাছে। ডক্টর আহমেদ, এই করোনার যে সমস্যা, এটি কিন্তু বৈশ্বিক সমস্যা। বিশ্বের বেশ কয়েকটি উন্নত দেশ তারা করোনা টিকাটি উৎপাদন করেছেন। এখন প্রশ্ন আসলে ট্রিপস অথবা মেধাস্বত্ব এটি ছাড় দেওয়া হবে কিনা। আমাদের প্রধানমন্ত্রীও দাবি করছেন যাতে এই মেধাস্বত্বটা ছাড় দেওয়া হয় এবং উন্নয়নশীল দেশ যারা ক্যাপাবল টিকা উৎপাদনে, তারা যাতে ভ্যাকসিন উৎপাদন করতে পারে। তো আসলে এই মেধাস্বত্ব ছাড় দিলে সমস্যাটা কোথায়? এটা তো একটা গ্লোবাল ইস্যুস, ডক্টর আহমেদ। জি ধন্যবাদ। আসলে আমি তো মানে পেশায় একজন গবেষক এবং বিজ্ঞানী। এই পেটেন্ট ছাড় দেয়া না দেয়া এটা চলে যায় ঠিক মানে আমার সাথে যায় না। মানে আমি যদি চিন্তা করি যে আমি মানুষের জন্য কাজ করছি, তাহলে আমি সবটুকু ছেড়ে দিতে রাজি আছি। এখন বলবেন সত্যটা ধরে রাখবে কিনা, এটা আসলে ডিপেন্ড করবে সেই ইন্ডিভিজুয়াল কোম্পানি এবং দেশের উপরে। এখন একটা কোম্পানির হয়তো একটা ড্রিম প্রজেক্ট থাকে, যে একটা ভ্যাকসিন ডেভেলপমেন্ট কোম্পানির তাদের একটা ড্রিম প্রজেক্ট ছিল, সে লাইক এই করোনা টিকাটা। তারা সেটা এখন আবিষ্কার করে সেখানে বিজনেস করবে কি করবে না সেটা সম্পূর্ণ তাদের এখতিয়ার। একটা দেশ ছেড়ে দিতে চাইবে কিনা সেটা তাদের এখতিয়ার। সে ব্যাপারে মনে হয় আমি অ্যাজ আ হিউম্যান বিং আমি মনে করি না যে এই ধরনের সত্য ধরে রাখা উচিত। পেটেন্ট নিয়ে এই ধরনের কোনো জটিলতা বা কনফিউশনে থাকা উচিত। বাট তারপর যদি কেউ ধরে রাখতে চায়, সেখানে আমার মনে হয় না সব টিকা কোম্পানি ধরে রাখবে। আহ, কেউ না কেউ হয়তো ছেড়ে দিবে এই সত্যটা। আর একটু আগে বলছিলেন টিকা উৎপাদনের সক্ষমতার কথা। আমার মনে হয় আমাদের দেশে যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আছে, এদের যথেষ্ট সুনাম রয়েছে দেশে এবং বিদেশে, এবং তারা যথেষ্ট পরিমাণে সক্ষম এই ধরনের টিকা উৎপাদনে। আমাদের একটু সমস্যা হয়ে যায় যে সংরক্ষণের জায়গাটা, প্রিজার্ভেশনের যে জায়গাটা। কারণ আমরা জানি যদি এমআরএনএ বেসড ভ্যাকসিন গুলোকে আমরা নিয়ে আসার চেষ্টা করি, যেগুলোর প্রোডাকশন প্রসেস অন্যান্য ভ্যাকসিন অক্সফোর্ডের থেকে বেশ সহজ আমি বলবো। সেই ভ্যাকসিনগুলো প্রোডাকশন এবং সংরক্ষণ, মানে সংরক্ষণটা যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে প্রোডাকশনে আমি কোনো জটিলতা দেখি না। তো আমার মনে হয় যদি আমরা সেটাকে আমাদের দেশে কোনোভাবে যদি শুরু করতে পারি, তাহলে পেটেন্ট রিলেটেড যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু আমরা কিছুটা হলেও আমরা কিন্তু দূর করতে পারবো। তো একটু প্রচেষ্টার দরকার। আমার মনে হয় রাষ্ট্রপক্ষ থেকে যদি এগিয়ে আসা যায়, আমরা যদি আমাদের আগ্রহ আহ, মানে যথাযথভাবে প্রকাশ করি, তাহলে আমরা এই বিষয়টাকে ওভারকাম করে আরো সহজলভ্য করতে পারবো এই ভ্যাকসিনগুলোকে। ধন্যবাদ। ডক্টর আহমেদ, আপনাকে ধন্যবাদ। ডক্টর হামিদ, গতকাল স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে আসলে বাংলাদেশও হয়তো বা বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা নিবে ভবিষ্যতে। তো যদি বুস্টার ডোজ দেওয়া হয়, তো সেই ক্ষেত্রে আসলে আমাদের যে ভ্যাকসিন প্রাপ্তির যে পাইপলাইন রয়েছে, তার উপরে কোনো চাপ পড়বে কিনা, ডক্টর হামিদ? আমার যেটা মনে হয় সেটা হলো যে বুস্টার ডোজ দেওয়ার আগে আমাদের যে পপুলেশন যাদের টিকার আওতায় আনা উচিত, তাদের যদি ম্যাক্সিমাম সংখ্যাকে আমরা নিয়ে আসতে পারি, তাহলে বুস্টার ডোজের প্রশ্ন আসে আর কি। হ্যাঁ, যেহেতু আমরা এখানে অনেক পিছিয়ে আছি, আমার মনে হয় যে এই পর্যায়ে আমরা বুস্টার ডোজের চিন্তা না করাই ভালো। কারণ কেউ 3 ডোজ টিকা পাবে আর কেউ 1 ডোজ টিকা পাবে না, এটা 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 একটু ফেয়ার ডিস্ট্রিবিউশন না আর কি। হ্যাঁ, সো এবং আমরা করোনার ক্ষেত্রে যেটা দেখি যে যে আমি বুস্টার ডোজ নিলেই আমি যে খুব প্রোটেক্টেড হব তা নয়। যদি আমার প্রতিবেশী টিকা না পায়, একজন গরিব মানুষ টিকা না পায়, একজন এল্ডারলি টিকা না পায়, একজন স্কুলে বাচ্চা না পায়, তাহলে কিন্তু আমার বুস্টার যে খুব কাজে লাগবে সেটা না। হ্যাঁ, আমার হয়তো হসপিটালাইজেশনের রিস্ক আরো কমে যাবে বা মৃত্যু ঝুঁকি আরো কমে যাবে, বাট আমার অসুস্থ হওয়ার
টেন্ডেন্সি যেটা সেটা কিন্তু থেকে যাবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে বুস্টার ডোজের বিরোধী আমরা না, তবে যদি বেশিরভাগ মানুষকে টিকা আওতায় আনার পরে চিন্তাটা করা হয় তাহলে সুবিধা। আমরা জানি যেটা সেটা হলো যে আমাদের দেশের অনেকেরই দ্বৈত নাগরিকত্ব আছে বা দেশের বাইরে গিয়েও টিকা নেয় অনেকে। তো সেক্ষেত্রে তারা অনেকেই হয়তো আমাদের বুস্টার ডোজ দেশের বাইরে থেকে নিয়ে আসছে। সেক্ষেত্রে কোয়েশ্চেন হতে পারে যে দেশের বাইরে গিয়ে যদি বুস্টার ডোজ নেয় তাহলে এটা তো খরচ আরো বেশি পড়ে যাচ্ছে বা বৈদেশিক মুদ্রার একটা বিষয় আছে। সেই রকমের যদি বিষয় থাকে সেটা হচ্ছে যে ডিফারেন্ট ভাবে চিন্তা করা যেতে পারে। বাট আমি স্টিল মনে করি যেটা সেটা হলো যে যে বড় সংখ্যক মানুষকে টিকার আওতায় আনার পর তারপরে বুস্টার ডোজের চিন্তা করা উচিত। জি ডক্টর হামিদ, আপনাকে ধন্যবাদ। ডক্টর ফিরোজ আহমেদ, বিশ্বের অনেক দেশে, উন্নত দেশে বুস্টার ডোজটা দেয়া হচ্ছে, তো এই বুস্টার ডোজটা কি আসলে প্রয়োজন রয়েছে নাকি তার একটা হাইপোথিসিসের উপরে এই বুস্টার ডোজটা দেওয়া হচ্ছে? ডক্টর হামিদ, সরি ডক্টর ফিরোজ আহমেদ। ঠিক আছে, আমার মনে হচ্ছে এটা স্টিল হাইপোথিসিস। এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে বুস্টার ডোজ দেওয়ার কোনো মানে লজিক নেই। সেক্ষেত্রে আমরা যদিও দেখেছি যে আপনার যদি আপনি পূর্বে সংক্রমিত হয়ে থাকেন এবং তার কিছুদিন পরে টিকা নিয়ে থাকেন, তাহলে আপনার অ্যান্টিবডি টাইটার যথেষ্ট পরিমাণে বেড়ে যায়। আর সেক্ষেত্রে আমরা মনে করি যে ডাবল ডোজের যিনি টিকা নিয়েছেন, সেই টিকার যে অ্যান্টিবডির মাত্রা সেটা কিন্তু একজন ব্যক্তি সংক্রমিত হওয়ার পরে ভ্যাকসিন নিলে যে পরিমাণে অ্যান্টিবডি তৈরি হয় সেটা কিন্তু তুলনামূলক মানে একই রকম প্রায় মাত্রা। এরপরে আসে যে আমরা এই প্রোটেকশনটা কতদিন পাবো। এখন যদি আপনি মনে করেন যে বুস্টার ডোজ দিয়ে আপনি এটাকে বাড়াতে থাকবেন, তাহলে আমার মনে হয় যে এটা খুব একটা ওয়াইজ ডিসিশন হবে না, আনলেস আমরা স্যার যেরকম বলছিলেন যে আমরা যদি সবাইকে ভ্যাকসিন নিশ্চিত করতে না পারি, তাহলে আপনি একা শুধু টিকা নিয়ে প্রোটেক্টেড থাকবেন না। ভাইরাসটা ইভলভ করবেই, ভাইরাসটা মিউটেট হবেই, নতুন নতুন এর হয়তো আরো ডেডলি ভ্যারিয়েন্ট জন্ম নিতে পারে। সেই জন্য বেটার প্রোটেকশনের জন্য যেটা বেশি ইফেক্টিভ হবে সেটা হচ্ছে সবাইকে ভ্যাকসিনটা নিশ্চিত করা, মানে সবাই বলতে হচ্ছে হার্ড ইমিউনিটি অর্জনের জন্য আমরা জানি 70-80% পপুলেশনের। তারপরে যদি টিকা বেঁচে থাকে তাহলে আমরা বুস্টার ডোজের চিন্তা করতে পারি। তাও একটা নির্দিষ্ট সময় পরে, যে এমন না যে আমি 2 মাসে পরপর 1 মাসে একটা টিকা নিলাম এবং 3rd মান্থে বা 4th মান্থে আর কেনার চেষ্টা করছি, এতে কোনো আমার মনে হয় না কোনো লাভ হবে। একটা ভ্যাকসিনের একটা লম্বা সময় প্রোটেকশন দেওয়ার কথা। যদি সেটা না দিতে পারে তাহলে সেই ভ্যাকসিনটাকেও আমরা কিন্তু ইন দ্য লং রান ইফেক্টিভ ভ্যাকসিন হিসেবে কাউন্ট করব না। আমরা চাই ভ্যাকসিনের ক্রাইটেরিয়া হিসেবে যে একটা ভ্যাকসিনকে ভ্যাকসিন বলবো কেন, তার একটা ক্রাইটেরিয়ার মধ্যে মানে অনেকগুলোর মধ্যে একটা অন্যতম ক্রাইটেরিয়া হচ্ছে এটাকে লং টার্ম প্রোটেকশন দিতে হবে। যদি সেটা ব্যর্থ হয় সেটাকে আমরা ভালো ভ্যাকসিন বলতে পারছি না। তাই আমার মনে হয় সবার আগে ভ্যাকসিন নিশ্চিত করতে হবে, তারপরে আমরা মনোনিবেশ করবো যে আসলে 3rd ডোজ বা বুস্টার ডোজ দরকার আছে জি কিনা। ডক্টর আহমেদ, আপনাকে ধন্যবাদ। ডক্টর হামিদ, আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বের বিভিন্ন দেশে বুস্টার ডোজ দেয়া হচ্ছে, অনেক দেশে আবার সেই ভ্যাকসিনগুলো ইউজলেস থেকে যাচ্ছে, আবার অনুন্নত দেশ আফ্রিকার দেশের মতো দেশে সেখানে এক ডোজও অনেকে ভ্যাকসিন পাননি। তো এই যে যে বৈষম্য তৈরি হচ্ছে, এই বৈষম্যের কারণে কি আসলে বিশ্ব থেকে এই করোনাটা আসলে অ্যাবলিশ করা সম্ভব কিনা, কি মনে হয় ডক্টর হামিদ? দেখুন, খুব ভালো কোশ্চেন। করোনা কিন্তু গ্লোবাল গ্লোবাল প্যান্ডেমিক যেহেতু সেটা একটা গ্লোবাল, এটা আমরা সবাই জানি। সো আফ্রিকার কোনো দেশে যদি কোভিড এর জীবাণু থেকে যায় তাহলে কিন্তু আমেরিকা বা ইউরোপ কিন্তু মানে আশঙ্কা মুক্ত না। আমার মনে হয় যে এখানে আমাদের যে বৈশ্বিক যে প্রচেষ্টা গুলো আছে, বিশেষ করে ডব্লিউএইচও এর যে প্রচেষ্টা বা ইউরোপীয় কমিউনিটির যে প্রচেষ্টা গুলো আছে, সেটাকে আরো একটু বেগবান করে যাদের টিকা কেনার সামর্থ্য নাই, অথবা টিকার অনেক সময় দেখা যাচ্ছে যে টিকা কেনার সামর্থ্য থাকলেও টিকা দান যে প্রক্রিয়া যে জটিলতাগুলো আছে, এটার প্রিজার্ভেশন, এটার কুলিং সিস্টেম ইত্যাদি ইত্যাদি, সেই জায়গায় অনেক সময় দেখা যাচ্ছে এই জায়গায় ঘাটতি আছে অনেক দেশে, এবং টিকাদান কর্মীরও ঘাটতি আছে। তো আমার মনে হয় যেটা সেটা হলো যে পৃথিবীবাসীর এখন উচিত, যেহেতু উন্নত দেশগুলো বিশেষ করে ইউকে, আমেরিকা, কানাডা, এরা যেহেতু টিকা 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 উৎপাদনের সক্ষম এবং তারা টিকা উৎপাদন করছে, সো এবং তাদের জনগণের একটা বড় অংশ, বিশেষ করে ইউকে জানি আমরা, কানাডা জানি, আমেরিকার পিছিয়ে আছে কারণ তাদের একটা অংশ টিকাতে হেজিটেন্সি আছে, আপনারা জানেন সেটা আর কি। হ্যাঁ, ইউরোপের বড় একটা অংশ টিকা নিয়ে ফেলছে। তো তাদের যেটা উচিত সেটা হলো যে অন্যান্য দেশ যারা টিকাতে পিছিয়ে আছে সেই জায়গাগুলোতে মনোযোগী হওয়া। যেটা বললাম যে যদি না হয় বাংলাদেশ বা আফ্রিকান দেশ যদি যদি টিকা যদি কোভিড পুরোপুরি নিয়ন্ত্রণে না আসে তাহলে তারা কিন্তু সেফ না। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই জায়গায় মনোযোগী হতে পারে, এবং এখানে ডব্লিউএইচও প্লাস যে সমস্ত বিশ্ব সংস্থা আছে
আছে সেই জায়গাগুলো যদি আরো বেশি জোরদার ভূমিকা পালন করে তাহলে এখানে দ্রুত অগ্রগতি হতে পারে। জি ডক্টর হামিদ, আপনাকে ধন্যবাদ। ডক্টর ফিরোজ আহমেদ, বাংলাদেশেও ভ্যাকসিন তৈরির একটি উদ্যোগ নেওয়া হয়েছে এবং বাংলাদেশের দেশীয় যারা বিজ্ঞানী রয়েছেন তারা এই ভ্যাকসিন উৎপাদনের ক্ষেত্রে, ডেভেলপ করার ক্ষেত্রে তারা গবেষণা করেছেন। তো মাঝখানে এটি একটু ধীর গতিতে হয়ে গেছে। তো আপনার কি মনে হয় যে আসলে এই সেক্টরটাকে অথবা এই যে নির্দিষ্ট একটি ভ্যাকসিন ডেভেলপ করার চিন্তাভাবনা তারা করছেন, এটা কি আসলে পেট্রন করার উচিত কিনা, অথবা গভর্নমেন্টের অথবা আপনার যারা রয়েছে সেইটা ক্ষেত্রে সহযোগিতা করা উচিত কিনা, কি মনে হয় ডক্টর ফিরোজ আহমেদ? জি, ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সমসাময়িক এবং আমার মনে হয় আমাদের এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলা উচিত যে আমরা দেশীয় যেই টেকনোলজি বা যে প্রচেষ্টা আছে সেগুলোকে আমরা কি নাকশিটকে দূরে ঠেলে রাখবো, নাকি আমরা একটু আফলিট করে একটু সবাই মিলে সহযোগিতা করে সেটাকে তুলে ধরার চেষ্টা করব। আপনি যে একটু খেয়াল করে দেখবেন, আমি শুরুর দিকে ইনফর্মাল আলোচনায় বলছিলাম যে আমার এক কলিগ উনি র্যাপিড ডিটেকশন কিট নিয়েও কাজ করছিলেন। আমার জানা মতে আমিও সেই গবেষণার সাথে বিভিন্নভাবে সম্পৃক্ত ছিলাম। সেই কিটটি কিন্তু আলটিমেটলি আলোর মুখ দেখেনি। ইন দ্য লং রান দেখা গেছে যে চাইনিজ বিভিন্ন কিট বাংলাদেশে চলে এসেছে, অনুমোদন পেয়েছে, যেগুলোর কার্যকারিতা আমাদের বাংলাদেশের ডেভেলপ কিন্তু কিটের থেকেও অনেক কম। বলবো 50% কম, 50% কম। সেগুলো 50% ইফেক্টিভ আপনি বলতে পারেন। তারপর সেগুলো কিন্তু আমরা কিনে এনে ব্যবহার করছি। ওয়ারাজ আমাদের দেশীয় একজন গবেষক যিনি দেশেই চেষ্টা করে দেশীয় প্রযুক্তিতে বানিয়েছেন, যেটার কার্যকারিতা বলছেন 90%, 94%, সেটা কেন 100% না এই বলে আমরা সেই কিটটার প্রোডাকশনই থামিয়ে দিলাম, সেটাকে অনুমোদনই দিলাম। এখন সেটা তো আমি কিটের কথা কেন বললাম, যে কিট হচ্ছে র্যাপিড ডিটেকশন কিট, আপনি বাইরে ইউজ করবেন, ইনভেসিভ না, আপনি এক ফোঁটা ব্লাড নিয়ে সেখানে টেস্ট করবেন, আপনার বডিতে কিছু দেয়া হচ্ছে না, পুশ করা হচ্ছে না। সেক্ষেত্রে যদি আপনি বলেন ভ্যাকসিনের মতো একটা বিষয় যেটা বাংলাদেশ প্রোডাকশনে যাচ্ছে, সেটার মধ্যে কত রকম প্রকৃতিক জটিলতা তৈরি হতে পারে সহজেই অনুমেয়। সো এই বিষয়টা যে আলোর মুখ দেখতে পারবে না ইন দ্য লং রান সেটা বোঝা যায়। বাট আমার মনে হয় যে বলছিলাম যে এই বিষয়গুলোকে আমরা যদি ভাবে ঠেলে দেই তাহলে আমাদের দেশে বিজ্ঞান কখনো দাঁড়াবে না। এখন এই দুটা ইভেন্ট, একটা হচ্ছে এই র্যাপিড ডিটেকশন কিট এবং এই টিকার প্রোডাকশনের মানে টিকা ডেভেলপমেন্টের যে একটা পাইপলাইন তৈরি হয়েছিল, এগুলোকে যখন সামগ্রিকভাবে নিগৃহীত করা হচ্ছে, আমরা বাকি সব গবেষক যারা আছি বিজ্ঞানের বা স্বাস্থ্য সংশ্লিষ্ট গবেষক যারা আছি, আমরা কিন্তু সবাই ডিসকারেজড হচ্ছি। আমাদের কিন্তু আর আগ্রহ থাকছে না যে তাহলে আমি যদি ভবিষ্যতে অন্য আরেকটা প্রোডাক্ট নিয়ে যাই তাহলে আমাকে ওই সমস্ত জটিলতার মধ্যে দিয়ে কিন্তু যেতে হবে। তো এতে ওভারঅল বিজ্ঞান চর্চা দেশে সামগ্রিকভাবে ব্যাহত হবে এবং এটা কোনো জাতির জন্যই কিন্তু সুখকর নয়। তাই আমি মনে করি আপনাদের যদি মানে সংশ্লিষ্ট মহলে যদি সন্দেহ থেকে থাকে সেই সন্দেহগুলো দূর করুন। আপনাদের যদি মনে করে যে এখানে এক্সপার্ট পিপলদের দরকার, ইনভলভ করানো দরকার, তাহলে ইনভলভ করুন, করে একটা সফল জিনিস প্রোডাকশনের চেষ্টা করুন। কারণ এই নভেল করোনা ভাইরাস SARS-CoV-2 এটাই পৃথিবীর জন্য শেষ মহামারী না। ১০০ বছর পরে এসেছে বলে পরেরটা ১০০ বছর পরে আসবে এরকম ভাবার কোনোই সুযোগ নাই। হতে পারে ১০ বছর পরেই আসছে বা ২০ বছর পরেই আসছে। ভাইরাস তো সেরকম ট্রেন্ড ফলো করবে না। তাই আমাদের দেশীয় প্রযুক্তিকে, আপনি পেটেন্টের কথা বলছিলেন একটু আগে, তো আমাদের দেশীয় প্রযুক্তি আমরা কিন্তু পিছিয়ে পড়ে যাব। আবারও আমাদের হয়তো ওই ৫০-১০০ বছর পরে বিদেশের দিকে তাকিয়ে থাকতে চাই। আমরা জানি আমরা আমাদের জিডিপি বেড়ে গেছে, আমরা উন্নয়নশীল দেশের মাপকাঠিতে এগিয়ে যাচ্ছি। আমরা যদি বিজ্ঞান চর্চাটাকে আমরা যদি প্রমোট না করি তাহলে কিন্তু আমরা পিছিয়ে যাব, দিন দিন পিছিয়ে যাব, শিক্ষায় জ্ঞানে পিছিয়ে যাব। তাই এটি আমাদের জাতির জন্য মোটে একটা সুখকর মেসেজ না। আমাদের উচিত এই ধরনের প্রচেষ্টাগুলোকে সবাই মিলে সাপোর্ট করে ভুলগুলোকে সংশোধন করে সঠিক জিনিসকে বের করে নিয়ে আসা। জি ডক্টর আহমেদ, আপনাকে ধন্যবাদ। আপনারা দুজনে আমাদের সঙ্গে থাকুন, বিরতির পরে আবার আসবো আপনাদের কাছে। দর্শক, সময় হলো আরও একটি বিরতির পর ফিরে এসে আমরা আবারও কথা বলবো সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। এ পর্যায়ে আমি যেতে যাচ্ছি ডক্টর হামিদের কাছে। ডক্টর হামিদ, বাংলাদেশের অনেক কোম্পানি তারা র্যাপিড অ্যান্টিজেন কিট তৈরির চেষ্টা করেছিলেন, একই সঙ্গে ভ্যাকসিন উৎপাদনের চেষ্টা করছেন। তো এই জায়গাতে আসলে আমরা কেন পিছিয়ে আছি, কেন আমরা পেট্রন করছি, রাষ্ট্রীয় পর্যায়ে কেন পেট্রন করা হচ্ছে না, কি বলবেন আপনি? অথবা এই পেট্রন করা আদৌ উচিত কিনা এবং এটি আসলে কিভাবে ওভারকাম করা যায় এই সিচুয়েশনটা, ডক্টর হামিদ?
ধন্যবাদ। দেখুন, একবারেই কিন্তু জন্মের পর আমরা কেউ দৌড়াতে শিখি না বা হাঁটতে শিখি না, তাই না? এটা এটা একটা পর্যায় আছে। তো আমার মনে হয় যে বাংলাদেশের যে 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 ভ্যাকসিন বা যে সমস্ত কিট তৈরির যে প্রসেসটা, সেই প্রসেসটাকে আমাদের উৎসাহিত করা উচিত। এটা সরকারিভাবে উৎসাহিত করা উচিত। হ্যাঁ, আমরা হয়তো একবারই হয়তো সাকসেসফুল হব না, কিন্তু আমরা যদি প্রক্রিয়াটা শুরু না করি তাহলে কিন্তু কখনোই সাকসেসফুল হব না। আমাদের একটু মনে রাখতে হবে যে কোভিডের যদি শিক্ষাটা আমরা নিয়ে থাকি, কোভিডের এই যে শিক্ষাটা, এটা কিন্তু এখন থেকে শুরু হয়ে গেল, যেটা সেটা কিন্তু হেলথ ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি, স্বাস্থ্যই প্রথম, এই স্লোগানটা হওয়া উচিত। এবং এই স্লোগানটা ধারণ করে যারা কিন্তু তাদের স্বাস্থ্য খাত এবং এই মেডিসিন সেক্টরে তাদের কাঙ্ক্ষিত রিফর্ম বা উন্নতি করতে পারবে, তারাই কিন্তু ভবিষ্যতে টিকে থাকবে। এবং আমরা দেখতেই পাচ্ছি যে এখন কূটনীতি মানে কিন্তু ভ্যাকসিন কূটনীতি, দ্যাট মিনস যে সমস্ত দেশ ভ্যাকসিন তৈরি করেছে ভারত সহ, তারা কিন্তু কূটনীতিতে এগিয়ে আছে, চায়না সহ, তাই না? আমরা কিন্তু এগিয়ে থাকতে পারছি না। তো সেই ক্ষেত্রে আমাদের এই সেক্টরটাকে একদম টপ মোস্ট প্রায়োরিটি দিতে হবে, এবং যত ধরনের ইনোভেশন আছে সেই ইনোভেশনকে আমার মনে হয় যে সরকারি এটা পেট্রোনাইজেশন দরকার। এবং সরকার যখন পেট্রোনাইজ করবে তখন দেখা যাচ্ছে যে এটা সামাজিকভাবেও তারা যে সুরক্ষা সেটা পাবে, সারা সামাজিকভাবে তারা পেট্রোনাইজড হবে। তো এই জায়গায় আমার মনে হয় যে আর পিছিয়ে থাকার কথা না। সরকারি প্রচেষ্টায় যে ভ্যাকসিন তৈরির কথা আমরা শুনছি গোপালগঞ্জে, সেটা খুবই ভালো উদ্যোগ, কিন্তু আমার মনে হয় যে সরকারি প্রচেষ্টার সাথে সাথে বেসরকারি যে সমস্ত উদ্যোগ আছে সেই সমস্ত উদ্যোগকেও সরকার যদি উৎসাহিত করে, তাহলে এখানে আমাদের ভবিষ্যৎ যে সুরক্ষা বলয় সেটা তৈরি হবে। যেটা ডক্টর ফিরোজ খুব ভালো করে বলছিলেন, সেটা হলো আমাদের আগামী দিনের যে 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 প্যান্ডামিক, সেটার জন্য কিন্তু হয়তো 100 বছর অপেক্ষা করতে হবে না। প্যান্ডামিক কিন্তু আমাদের দরজার গোড়াই করা নড়ছে, এবং আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, এটা হিউম্যান সৃষ্টি একটা প্যান্ডামিক। আমরা যেভাবে প্লাস্টিক দূষণ করছি পানিতে, নদীতে, সমুদ্রে, এটা কিন্তু নানা রকমের এই 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 প্যান্ডামিকের জন্ম দিবে। কিন্তু এগুলো কিন্তু আমাদের আমাদের দরজায় করা নড়ছে। তো সেই জন্য আমাদের এই স্বাস্থ্য খাত, ইনক্লুডিং যে আমাদের ফার্মাসিউটিক্যাল সেক্টর যেটা আছে, সেখানে যত ধরনের ফোকাস দেওয়া উচিত সেটা করতে পারলে আমরা সুরক্ষা থাকবে এবং আমরা বিশ্ব কূটনীতিতে এগিয়ে থাকতে পারবো। জি ডক্টর হামিদ, আপনাকে ধন্যবাদ। ডক্টর ফিরোজ আহমেদ, আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপ আমেরিকাতে করোনা সংক্রমণ আবারও ঊর্ধ্বমুখীতে চলে গেছে। অনেক গবেষক বলছেন যে আসলে সেখানে শীতকাল এসেছে বলে হয়তোবা এরকম মানে বৃদ্ধি পাচ্ছে। তো বাংলাদেশে তো শীতকাল চলে এসেছে, তো বাংলাদেশে আসলে এই শীতকালে করোনা ভাইরাস বাড়তি অথবা ঊর্ধ্বমুখী হবার কোনো আশঙ্কা আছে কিনা? ভাইরোলজিস্ট হিসেবে আপনি কি বলবেন, ডক্টর ফিরোজ আহমেদ? ধন্যবাদ। আমরা গতবার শীতেও মনে করেছিলাম যে হয়তো সংক্রমণটা হঠাৎ করে বেড়ে যাবে, কিন্তু আমরা দেখেছি যে ঠিক শীতকালে না, সংক্রমণটা বাড়লো মার্চের দিকে। তার মানে হচ্ছে আমাদের সংখ্যা আবারও এবার আমরা প্রেডিক্ট করেছি যে আমরা হয়তো মার্চের দিকে একটা ঊর্ধ্বমুখী ট্রেন্ড দেখবো, যদি না ভাইরাসটা আমরা এলিমিনেট করতে পারি বা থামাতে পারি। বাট এবছর ট্রেন্ডটা একটু কম, এই কারণেই যে আমরা আমরা খুব সম্ভবত বাংলাদেশের ঢাকা শহরটাকে তো আমরা এপিসেন্টার ধরতে পারি, যে ঢাকা শহর থেকে সংক্রমণগুলো ছড়িয়ে যায়। আমার মনে হয় যে খুব সম্ভবত আমরা যেই এপিসেন্টার গুলো ছিল বা স্মল যেই পয়েন্ট গুলো ছিল যেখান থেকে সংক্রমণটা ছড়াচ্ছিল, সেই জায়গাগুলোকে আমরা আনইনটেনশনালি হোক বা ইন্টেনশনালি হোক আমরা টার্গেট করে ভ্যাকসিনেট করতে পেরেছি, বা সেই জায়গাগুলোতে সংক্রমণ হয়ে গেছে, যার কারণে আমরা একটা গ্যাপ পাচ্ছি যে আমাদের সংক্রমণটা সেই জায়গা থেকে আর ছড়াচ্ছে না অন্যদের মধ্যে। সব জায়গা থেকে সংক্রমণ কিন্তু সমানভাবে ছড়ায় না। হয়তো ধরে নেন যে ধরেন হাসপাতালে অথবা ব্যাংক বিমায় হয়তো আমরা সেখানকার পপুলেশনদেরকে ভ্যাকসিনেট করে ফেলতে পেরেছি বলে আমরা সংক্রমণের একটা এখন নিম্নগামী ট্রেন্ড দেখছি। যদিও বিশ্বের অন্যান্য উন্নত দেশ ইউরোপে বা আমেরিকায় ট্রেন্ডটা ঠিক গত বছর অক্টোবরে যেরকম ছিল বা নভেম্বরে যেরকম ছিল এখনো সেরকম রয়েছে, বাট আমাদের দেশে ওভারঅল কিন্তু ট্রেন্ড ভালোর দিকে আছে, আলহামদুলিল্লাহ আমরা ভালো দিকে যাচ্ছি। আমাদের ওই মার্চ মাস পর্যন্ত অপেক্ষা করে একটু দেখতে হবে যে আসলে ট্রেন্ড আর বাড়ে কিনা। যদি না বাড়ে আমার বিশ্বাস এই সংক্রমণটাকে আমরা এবারের মতো হয়তো কন্টেইন করে ফেলতে পেরেছি। বাকিটা দেখা যাক কি হয়, সময় বলে দেবে। জি ডক্টর আহমেদ, আপনাকে ধন্যবাদ। ডক্টর আব্দুল হামিদ, আপনার কাছে খুবই সংক্ষেপে জানতে চাচ্ছি যে যদি ভবিষ্যতে করোনা সংক্রমণটি বেড়ে যায়, তো সেই ক্ষেত্রে আসলে সরকারের এবং জনগণের করণীয়টা কি? ডক্টর হামিদ, খুবই সংক্ষেপে যদি একটু বলতেন। মানে আমি যেটা বলছিলাম, সেটা হলো যে আমাদের যে টিকাদান কর্মসূচি যেটা আছে, যেহেতু আমরা বুঝতে পারছি সেটা হলো যে মার্চ অনওয়ার্ড আমাদের আবার এই বছরের মতো হয়তো আবার বেড়ে যেতে পারে। তো আমাদের এখন যে সুরক্ষা জন্য যে প্রচেষ্টাটা, দ্যাট মিনস ভ্যাকসিন দেওয়া, জনগণকে ম্যাক্সিমাম মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা, সেটা করতে হবে। এবং ওই সময় প্রেক্ষাপটে আমাদের কিছু সিদ্ধান্ত নিতে হবে যে আমরা মাস্ক ব্যবহার যেটা, সেটা তো কন্টিনিউ করতে হবে। সোশ্যাল ডিস্টেন্সিং যতটুকু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সম্ভব সেটা করা উচিত। তবে আমার মনে হয় যে জনগণকে যদি সচেতন করে রাখা যায় যে
আমাদের আবার কিন্তু যেহেতু উন্নত বিশ্বে পশ্চিমা বিশ্বে আবার কোভিড প্রকোপ দেখা যাচ্ছে, তো আমাদের এখানে আসতে পারে। তো জনগণকে এই ধরনের একটা সতর্কবার্তা দিয়ে রাখা যে যাতে ওই সময় তারা তাড়াতাড়ি রেসপন্স করতে পারে। আমরা আমরা যেটা দেখেছি সেটা হলো যে 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 লকডাউন কোনো সমাধান না। সো লকডাউন যেন আমাদেরকে ফিরে নিয়ে যেতে হয়, সেই জন্য যত ধরনের প্রচেষ্টা সেটা যদি আগের থেকে আমরা এই ব্যবস্থাগুলো নিয়ে রাখতে পারি তাহলে দেশের জন্য মঙ্গল। জি, ডক্টর হামিদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেবার জন্য। ডক্টর আহমেদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেবার জন্য। আশা করি ভবিষ্যতে আবারও কথা হবে। দর্শক, অনুষ্ঠান শেষ করার আগে অবশ্যই বলবো, করোনা ভাইরাস প্রতিরোধে নিজে সচেতন হন এবং অপরকে সচেতন করুন।